বহুদিন পর তিন বন্ধুতে মিলে বেরিয়ে পড়লাম পাহাড়ে। 20শে ডিসেম্বর 2024 দুপুরবেলার শতাব্দী এক্সপ্রেসে চেপে বসলাম হাওড়া স্টেশন থেকে। রাত 11টা নাগাদ পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। সেখানে বালাজি হোটেল বলে একটি হোটেলে আমরা রাত্রিবেলা থাকলাম। এই আমাদের হোটেলের রুম। এখানে রাত কাটিয়ে পরের দিন ভোরে বেরিয়ে পড়লাম সিটং, লাটপাঞ্চার, আহলদারা, যোগীঘাট। নর্থ বেঙ্গলের এই অফবিট 3-4টি জায়গা ঘুরে দেখব বলে 21শে ডিসেম্বর সকাল 7টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর রাস্তায় একটি জায়গায় ব্রেকফাস্ট করলাম, মোমো। সেবক কালীবাড়ির খুব কাছে ছিল জায়গাটি। তারপর সেবক কালীবাড়ি পার করে আমরা ধীরে ধীরে এগিয়ে চলতে লাগলাম আমাদের প্রথম গন্তব্য অহলদারার দিকে। আমরা আগে থেকেই গুরুমজির হোমস্টে বুক করে রেখেছিলাম, কিন্তু অহলদারা যেতে হয় লাটপাঞ্চার হয়ে। এই হলো লাটপাঞ্চার। শুনেছি লাটপাঞ্চার হলো পাখি প্রেমীদের একটি স্বর্গ। যদিও এতদিন ইউটিউবে দেখেছি, আজ নিজেদের চোখে দেখলাম অপূর্ব সুন্দর এই লাটপাঞ্চার। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার বিভিন্ন সবুজের শেড দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লাটপাঞ্চারের দিকে। প্রায় 11টা নাগাদ আমরা পৌঁছলাম লাটপাঞ্চার। এই লাটপাঞ্চারে যে বিভিন্ন প্রজাতির পাখি আছে সেটার প্রত্যক্ষ প্রমাণ আমরা পেলাম। একটু পরেই দেখাবো সেই ভিডিওটি। চারিদিকের সবুজ বননির মাঝখানে লাটপাঞ্চার, এই ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটিতে বেশ কিছুটা সময় আমরা কাটালাম, এদিক ওদিক ঘুরে অনেকটা সময় গেল। তারপর গ্রামের একটি ছোট্ট দোকানে চা খেলাম, অপূর্ব সুন্দর সেই চা। পাহাড়ি জায়গায় দুধের চায়ের একটা আলাদা রকম স্বাদ থাকে। সেখান থেকে যখন চা খেয়ে আমরা গাড়ির দিকে যাচ্ছিলাম তখন দেখলাম আমাদের গাড়ির ড্রাইভার একটি পাখি হাতে নিয়ে বসে আছে। জিজ্ঞাসা করাতে সে বলল পাখিটিকে কোনো শিকারী গুলতি মেরে জখম করেছে। তো এই পাখিটিকে গুরুমজির বাড়িতে সে নিয়ে যাচ্ছে তার শুশ্রূষা করার জন্য। গুরুমজি হলো আমাদের হোমস্টের মালিক। তিনি স্থানীয় একটি স্কুলের হেডমাস্টারও বটে। তার বাড়ি এই লাটপাঞ্চারেই। बेल से मारा हुआ कोई। पैर में लगा है ना? नहीं नहीं, पंख में, पंख में। आपका नाम क्या है भाई साहब? मेरा नाम उत्तम। ছবিটা তুলেছি কিন্তু ये है पद्म जी का घर, देखिए। ये कौन सा? हॉर्नबिल नेस्ट, ये हाँ हॉर्नबिल नेस्ट। এই হলো পদম গুরুমজির বাড়ি। এখানেই আমাদের ড্রাইভার পাখিটিকে রেখে দিয়ে গেল। তার উপযুক্ত সেবা শুশ্রূষা হবে এবং সুস্থ হলে তাকে আবার ছেড়ে দেওয়া হবে। দেখে খুব ভালো লাগলো সত্যি। না চাইতেও অনেক কিছুই অনেক সময় ভাগ্যে জুটে যায় দেখবার মতো এবং মনে রাখবার মতো। আরও বেশ কিছুটা পথ পেরিয়ে আমরা অবশেষে সিংকোনা প্ল্যান্টেশন পেরিয়ে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল আহলদারা ভিউ পয়েন্ট। সেখানে পদম গুরুমজির হোমস্টেতে আমরা আজকে রাতটা এখানে থাকব। সাধারণত সবাই সিটং ঘুরতে এসে আহলদারার ভিউ পয়েন্টটা দেখে দিনে দিনে সিটং ফিরে যায়। আহলদারা কিন্তু শিটংয়েরই একটি ব্লক। আহলদারার এই রুমে আমরা আজকে রাতটা থাকবো এখানে। মোটামুটি ভালোই, খুব ভালো না হলেও খুব মন্দও নয়। একটা রাতের জন্য যথেষ্টই সুন্দর ব্যবস্থা। আহলদারাতে 3টি থাকবার জায়গা আছে। ওই যে দূরে দেখছেন এটিও আরেকটি হোমস্টে, একটু নিচে নেবে যেটি। আর আমরা যেখানে পদমজির
হোমস্টেতে থাকছি সেটা হলো একেবারে ভিউ পয়েন্টে। যাই হোক, কিছুক্ষণ জায়গাটা দেখে আমরা দুপুরের খাবার খেতে বসে পড়লাম। খাবারের স্বাদ এবং আতিথেয়তা বেশ ভালোই, কনকনে ঠান্ডা। যেহেতু সিটংয়ের টপ পিক হলো আলদারা, তো স্বাভাবিকভাবেই খুবই ঠান্ডা হাওয়া এখানে বইছিল। যেহেতু ডিসেম্বর মাসে একেবারে শেষ হতে চলেছে, তবে প্রচুর স্থানীয়রা ঘুরতে এসেছেন। এখানে বাইনোকুলারের ব্যবস্থা আছে দূরের পিকগুলোকে ভালো করে দেখবার জন্য। একটু ক্লাউডি ওয়েদার ছিল, মেঘ মেঘ ছিল, সেজন্য চারপাশটা খুব একটা যে পরিষ্কার দেখা যাচ্ছিল সেরকম নয়। আকাশ পরিষ্কার থাকলে এই আলদারা থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। মানুষজন সাধারণত সেই 360 ডিগ্রি ভিউ দেখতেই আসেন। ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী, আবার রাতের অন্ধকারে এনজিপি সহ আরো অনেক কিছু দেখা যায়। যাই হোক, যেহেতু একটু মেঘলা ছিল তাই সাংঘাতিক পরিষ্কার সবকিছু আমরা দেখতে পাইনি। পাহাড়ে তো কোনো কিছুই আগে থেকে বলা যায় না, কখন যে মেঘলা করবে আর কখন যে আলো ঝলমল করবে সবটাই ভাগ্যের উপর নির্ভর করে। অনেকটা সময়, বলতে গেলে সারাটা বিকেল আমরা এধার ওধার হেঁটে ঘুরে এই পাহাড় সেই পাহাড় ঘুরে ঘুরে সময়টা কাটালাম। এই যে আনন্দ, নিজের পায়ে চলে এধার ওধার যাওয়া, সেই আনন্দের কোনো ব্যাখ্যা হয় না। আহলডাঙ্গাতে রয়েছে চা বাগান। এই যে দেখছেন, চায়ের পাতা, ফুল, বীজ সবটুকুই খুব কাছে থেকে দেখা যায়। অনেকটা সময় কাটিয়ে এবারে আহলডাঙ্গাতে স্থানীয় দোকানে দেখলাম কমলা লেবু। ডিসেম্বর মাস, তাই সিটং জুড়েই থাকে কমলার গুচ্ছ গুচ্ছ উপহার। অসাধারণ স্বাদের সেই কমলা লেবু খেলাম। তবে জানতে পারলাম সিটংয়ের কমলা লেবু চাষ দিনে দিনে কমে যাচ্ছে। যাই হোক, সারাদিনের পরিশ্রমের পর সন্ধে হতেই শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, এবং পরের দিন ভোরে উঠে পড়লাম সানরাইজ দেখব বলে। কিন্তু কপাল মন্দ, মেঘলা আকাশ, তাই খুব ভালো সানরাইজ দেখা যায়নি। যা দেখতে পেয়েছি এখানে দেখালাম, এইটুকু দেখেছি। আসলে জীবনটাই এরকম, আমরা যেমনটা ভেবে রাখি ঠিক তেমনটা না হলেও যেমন করে জীবন আমাদের কাছে ধরা দেয় তেমন করে জীবনকে স্বীকার করে নেওয়ার মধ্যেই জীবনের আনন্দ। যেমন করে সানরাইজ দেখব বলে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, ঠিক তেমনটা না হলেও যা হয়েছে তাতে আমরা সত্যি খুব আনন্দিত হয়েছি। গত রাতে আমরা ঠিক করে ঘুমাতে পারিনি। একে তো প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে সারা রাত বিদ্যুৎ সংযোগ ছিল না, তাই জল গরম করা যায়নি, জল খেতেও পারা যায়নি। যাই হোক, দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল। যদিও পাহাড়ে যারা থাকেন তারা জানেন এরকম সমস্যা তাদের হামেশাই হয়ে থাকে। ওই যে দেখুন দূরে কমলা বাগান, প্রত্যেকের বাড়িতেই কমলা গাছ লাগানো। সিটং আলদারা কমলার জন্য তো বিখ্যাত, সকলেই জানি আমরা। যাই হোক, একটু পরে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখব বলে। হোমস্টে থেকে বেরিয়েই একেবারেই সামনে রয়েছে নামথিং পোখরি বলে একটি জায়গা। নামথিং পোখরি লেক। লেক হলেও জল বড়ই কম, তবে পাইনের একটা জঙ্গল রয়েছে পাশেই। চারদিকে পাহাড়, তার মাঝখানে একটি লেক। অসম্ভব সুন্দর এই জায়গাটি। পাহাড়ের মধ্যে প্রচুর পাইন গাছ রয়েছে। পাইনের জঙ্গল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা দেখার জন্য আমরা পাহাড়ের উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকলাম। অনেকটা উঠে গেলাম, উঠে অনেক কিছু আবিষ্কার করলাম। সবাই হয়তো এতটা উঁচু বলে উঠে এইসব জায়গায় আসে না দেখতে। আমরা একটু নিরিবিলি জায়গা পছন্দ করি, তাই
হাঁটতে হাঁটতে চলে গেলাম অনেকটা উপরে। দেখুন কি সুন্দর সিংকোনা গাছের জঙ্গল রয়েছে। আসলে এই আলডারাতে সরকারিভাবে সিংকোনা চাষ করা হয়। এই বাগানটিও ওই সিংকোনা বাগানই। মাঝখানে একটা অপূর্ব সুন্দর গাছ দেখলাম। হঠাৎ করে দেখলে মনে হবে তুলসী গাছ, তবে খুব সুন্দর রঙের ফুল ফুটেছিল। এই সিংকোনা বনের ভেতর দিয়ে অনেকটা আমরা ঘুরে এলাম। তারপর একটা ধারে গিয়ে ঘন্টার আওয়াজ পেতে সেই দিকটায় আবার উঠতে লাগলাম। বুঝতে পারলাম সামনেই কোনো মন্দির রয়েছে, এবং ঠিক তাই একটুখানি উঠে দেখলাম একটা শিবের মন্দির রয়েছে। সেখানে গিয়ে দাঁড়াতে দাঁড়াতেই প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গেল। হঠাৎ করে আকাশ কালো করে এসে বেশ ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হলো। যদিও তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ খানিকক্ষণ পরেই বৃষ্টি থেমে গিয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করেই আমরা আস্তে আস্তে নেমে যেতে লাগলাম। নামথিং পোখরি জায়গাটি সত্যি খুব ভালো লেগেছে। লেকটি যত না ভালো লেগেছে, তার থেকেও বেশি ভালো লেগেছে চারধারের পাহাড় এবং পাইন বন দেখতে। এবার আমরা নেমে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। আমাদের পরবর্তী গন্তব্য সিটংয়ের প্রাচীন মনেস্ট্রি। একটা গ্রামের ভেতরে বহু প্রাচীন একটা মনেস্ট্রি আছে। উল্টো দিকের পাহাড়ের গায়ে লেখা রয়েছে আই লাভ সিটং। নীল নীল ফুলগুলো কি ভালো লাগছে না? জঙ্গলি ফুল, অথচ কি সুন্দর লাগছে। শুধু বুনো ফুল। এটা হলো ঝাঁটা গাছ। আমাদের গাড়ি ড্রাইভার বলেছেন এই মনেস্ট্রিটি প্রায় 250 বছর পুরনো একটি মনেস্ট্রি। আড়াইশো বছরের পুরনো মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কমলা লেবুর বাগান দেখবো সিটং আজকে। কমলা লেবুর গাছ। अच्छा बागान গতকাল রাতে যেহেতু আমাদের ভালো করে ঘুম হয়নি আহলদারাতে, তো আমরা ঠিক করেছি একটু নিচে নেমে যাব এবং কোনো একটা সুন্দর জায়গায় আজকে রাতটা কাটাবো। সেই উদ্দেশ্যে আমরা একটু পাহাড় থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে যেতে লাগলাম এবং গিয়ে পৌঁছলাম যোগীঘাট। যোগীঘাট হলো রিয়াং নদীর ধারে। খুব সুন্দর একটি জায়গা যোগীঘাট। এই যে দেখুন, একটি পাহাড়ি নদী রিয়াং নদী, আর এই হলো যোগীঘাট ব্রিজ। এরপর আমরা চলে এলাম রবীন্দ্র ভবন মংপু। যোগীঘাট ব্রিজ থেকে খুব সামান্য দূরত্বেই অবস্থিত। আমরা যোগীঘাটের যে হোমস্টেতে থাকবো বলে ঠিক করেছি, সেখানে নিজেদের জিনিসপত্র রেখে সেখান থেকে চা খেয়ে আমরা গাড়িতে করেই চলে এসেছি মংপুর এই রবীন্দ্র ভবনে। এই রবীন্দ্র ভবনে রবীন্দ্রনাথ স্বয়ং কয়েকবার এসে থেকেছেন এবং অনেক রচনাও করেছেন, তাই সকলের কাছেই খুব সুপরিচিত এই জায়গাটি। সিটং অহলদারা যারাই ঘুরতে আসেন তারা এই রবীন্দ্র ভবনটি অবশ্যই একবারের জন্য হলেও দেখে যান। যদিও আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল এই জায়গাটিতে একবার আসব। এসে সত্যি খুব ভালো লেগেছে। খুব সুন্দরভাবে যত্ন সহকারে জায়গাটিকে সংরক্ষণ করা হয়েছে। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই খুব একটা ছবি তোলা যায়নি। তাও যতটুকু সম্ভব তুলে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যে ছবি মনের মধ্যে থেকে গেছে সেটাই কিন্তু চিরস্থায়ী। তবুও স্মৃতি হিসাবে এইটুকুই থাকলো। রবীন্দ্র ভবন থেকে বেরিয়েই চোখে পড়লো একটি সুন্দর গাছবাড়ির। জানতে পারলাম এই গাছবাড়িটিতে সরকারি অফিসাররা এসে থাকে, তবে এটা সাধারণ যাত্রীদের জন্য ভাড়া দেওয়া হয় না।
যাই হোক, মংপু রবীন্দ্র ভবন ঘুরে এসে আমাদের দুপুরের খাবার খাওয়া হলো। তারপর আবার বেরিয়ে পড়লাম আমরা যোগীঘাট ব্রিজের উপরে। দুপুরের পর থেকে সারাটা বিকেল সন্ধে গড়ানো পর্যন্ত আমরা কাটিয়েছি যোগীঘাট ব্রিজের নিচে কুলকুল করে বয়ে যাওয়া স্বচ্ছ জলের রিয়াং নদীর ধারে। নদীর কুলুকুলু শব্দ শুনে শুনে মন যেন আর ভরে না। সারাটা বিকেল এই নদীর এধার ওধার ঘুরে বেড়ালাম, আবিষ্কার করলাম একটি ভালো চা খাবার জায়গা এবং সেখানে খুব ভালো মোমো পাওয়া যায়। ছোট্ট এই পাহাড়ি গ্রামের মানুষজনের মনের আন্তরিকতাই অন্যরকম। এবারে দেখাচ্ছি আমাদের হোমস্টের রুম থেকে যোগীঘাট অঞ্চলটির দৃশ্য। ছোট্ট শান্ত নিরিবিলি এই সুন্দর পাহাড়ি গ্রামের কথা চিরজীবন আমাদের মনে রয়ে যাবে। 23শে ডিসেম্বর বিকেল 3টে বন্দে ভারতে আমাদের ফেরবার পালা। তাই সকাল 10টা নাগাদ মুখিয়া হোমস্টে থেকে আমরা রওনা হব। এই মুখিয়া হোমস্টের একটা অদ্ভুত নিয়ম দেখলাম, তারা সব অতিথিদের একটা উত্তরীয় দিয়ে বরণ করে নেয় যাবার সময়। খুবই ভালো লেগেছে তাদের এই রীতিনীতি এবং তাদের ব্যবহার, খাওয়ার সব কিছুই এত ভালো ছিল যে সত্যি আমাদের মনে থাকবে। রিয়াং নদীর ধারে যে ভদ্রমহিলার কাছে আমরা চা খেয়েছিলাম তার সঙ্গেই এই ছবিটি। আসার আগে তার কাছ থেকে বেশ কিছু মোমো নিয়ে নিলাম এবং স্মৃতি হিসাবে রেখে দিলাম এই ছবিটি। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম এনজিপির দিকে। যোগীঘাট থেকে এনজিপি খুব যে অনেকটা সময় লাগে সেটা নয়, কিন্তু রাস্তায় অনেক যানজট আজকাল হচ্ছে সে কথা ভেবে আমরা অনেকটা আগেই বেরিয়ে পড়েছি। যদিও শেষ পর্যন্ত আমরা ভালোই করেছিলাম, কারণ রাস্তায় আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। তাই সেই খারাপ টায়ারটাকে পরিবর্তন করে নতুন টায়ার লাগিয়ে আবার যাত্রা শুরু করতে বেশ খানিকটা সময়ও লেগেছিল। তাই যা হয় সেটা মঙ্গলের জন্যই হয়। শেষ বেলায় আবার কিছু কমলা লেবুর বাগান দেখালাম। এবারে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি এনজিপির দিকে। 2টো নাগাদ আমরা পৌঁছেছি এনজিপিতে। এসেই দেখলাম বন্দে ভারত প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হঠাৎ করেই স্টেশনে চলে এলেন আমার এক ছাত্রী সুমিতা রায়। তিনি শিলিগুড়িতে থাকেন তার স্বামীকে নিয়ে। দুজনে মিলে হঠাৎ করেই আমাদের উষ্ণ অভিনন্দন জানিয়ে চমকে দিলেন। নিঃসন্দেহে এটাই ছিল আমাদের এবারের সর্বশ্রেষ্ঠ উপহার।